নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে স্বামী বিবেকানন্দের টোটাল বার চার্ট নিয়ে। যেই বার চার্ট থেকে আমরা বুঝতে পারবো যে কিভাবে একটা মানুষ এত বড় একজন ফিলোসফার, এত বড় একজন সোশ্যাল রিফর্মার, যার জন্য মানুষকে উদ্বুদ্ধ করার ক্ষমতা, মানুষকে প্রভাবিত করার ক্ষমতা, তার মধ্যে মানুষের চিন্তা ভাবনা বা থট প্রসেসের লিমিটেশন বা ব্যারিয়ারকে ভেঙে দিয়ে মানুষের মধ্যে যে ইনফাইনিট ক্ষমতা রয়েছে সেটাকে দেখানোর যে পথিকৃৎ তিনি হচ্ছেন স্বামী বিবেকানন্দ। শুধুমাত্র একটা নামই যথেষ্ট নয়, তার জন্য তিনি কিন্তু মানুষকে কিভাবে উদ্বুদ্ধ করেছেন তার সমস্ত কাজের মধ্য দিয়ে, মানুষকে কিভাবে মনোসংযোগের সহকারে কিভাবে ডিসিপ্লিন ওয়েতে যেতে হবে মানুষকে যিনি দেখিয়ে গেছেন, তার যদি দেখানো পথে আমরা চলতে পারি আমরা জীবনে কিন্তু প্রভূত উন্নতি করতে পারবো। কি এমন ছিল তার বার চার্টে, তার জন্য মানুষের যে সমস্ত লিমিটেশনকে অনুভব করা, মানুষের থট প্রসেসের মধ্যে যে লিমিটেশন জায়গাগুলোকে ভেঙে দেওয়া, এবং তার মধ্যে যেই সোশ্যাল যে রিফর্মিং যে একটা ক্যারেক্টার, যে কিভাবে মানুষকে চেনানো যায়, মানুষকে বোঝানো যায়, এবং তার মধ্যে যে স্পিরিচুয়ালিটি, আত্মজ্ঞান এবং সমস্ত ধার্মিকতাকে অন্য রূপ তিনি কিন্তু দিয়েছেন। যেই ধার্মিকতা কিন্তু শুধুমাত্র ঈশ্বরের আরাধনা নয়, মানুষের মেন্টালিটির মধ্যে যে স্বতন্ত্রতা, তার কিছু করার মতো ক্ষমতা, এই ব্যাপার কিন্তু তিনি কিন্তু বারে বারে তার বিভিন্ন বইয়ের মধ্যে তিনি কিন্তু প্রকাশ করেছেন। তার বিভিন্ন কাজ নিয়ে বা বিভিন্ন কোট বা উক্তি নিয়ে যদি আমরা দেখি, কখনো পর্যালোচনা করি, সেখানে দেখতে পাবো তিনি প্রতিটা কোটের মধ্যে বারে বারে দেখিয়েছেন যে মানুষের তার নিজের মধ্যে প্রচুর ক্ষমতা রয়েছে। মানুষ তার নিজস্ব থট প্রসেস, তার নিজস্ব চিন্তা ভাবনার জন্য সে তার নিজস্ব ক্ষমতাকে বিভিন্নভাবে ডিটোরিয়েট করে ফেলে। কিভাবে মানুষ ডিটোরিয়েট করে, কিভাবে সেই ক্ষমতাকে সে পুনরুদ্ধার করে জীবনের উন্নতির পথকে কিভাবে সে প্রশস্ত করবে, কিভাবে সে এগিয়ে যাবে, তার মানুষকে এই যে আত্মজ্ঞান প্রদর্শন করার যে ক্ষমতা তিনি কিন্তু দিয়েছিলেন। তা তার বাচ্চাটি কি এমন পজিটিভ যোগ ছিল যার জন্য তিনি এত বড় একজন ফিলোসফার, এত বড় একজন মঙ্ক, এত বড় একজন সন্ন্যাসী হতে পেরেছিলেন। তার কত বড় উন্নত মানের মন না থাকলে তিনি বেলুড় মঠের প্রতিষ্ঠা করা বা রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করা, বিভিন্ন জায়গায় তার এক জায়গায় ব্রাঞ্চ নয়, আমেরিকা পর্যন্ত তার কিন্তু ব্রাঞ্চ রয়েছে। শুধুমাত্র ভারতে নয়, তার এই যে স্পিরিচুয়ালিটিকে গোটা বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার যে ক্ষমতা স্বামী বিবেকানন্দের ছিল, সেটা কোত্থেকে এসছে, বার চার্টের কি ক্ষমতা থেকে তার মধ্যে এসেছিল, এবং তার মধ্যে লেগে থাকার ক্ষমতা, পরিশ্রম করার ক্ষমতা, তার মধ্যে একাগ্রতা, তার যে বুদ্ধি, তার কোনো কিছুর মাইন্ড একটা জিনিসের উপর যে উপলব্ধি করার ক্ষমতা, যে কোনো ব্যাপারকে খুব সহজে মনে রাখার যে ক্ষমতা, এবং তার যে আত্মজাগরণ কেন ঘটেছিল সেটা বার চার্ট থেকে কিছুটা আমরা আভাস পাবো, কিছুটা বোঝার চেষ্টা করব। মূল আলোচনার আগে আমরা জানি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, যদি ওনার বার চার্ট নিয়ে আমরা কখনো অ্যানালাইজ করতে যাই, অনেকগুলো কথা কিন্তু আমাদের বলতে হবে। কি কথা বলতে হবে, খুব ভালোভাবে দেখবেন জিনিসটা, তাহলে কিন্তু অনেকটা বুঝতে পারবেন। প্রথমে বলি, ওনার ক্ষেত্রে কিন্তু লগ্ন ছিল হচ্ছে, দেখতে পাচ্ছেন 9 লেখা রয়েছে। 9 মানে হচ্ছে ওনার ধনু লগ্ন। তো আমরা জানি ধনু লগ্ন হচ্ছে বৃহস্পতির প্রভাবিত লগ্ন। তো ধনু লগ্নের মানুষেরা কিন্তু সৎ হয়, নিষ্ঠাবান হয়, তাদের মধ্যে দায়িত্ব কর্তব্য বোধ ব্যাপারটা কাজ করে, তারা কিন্তু অত্যন্ত ইন্ডিপেন্ডেন্ট মেন্টালিটি হয়, তারা কিন্তু জীবনে এক জায়গায় কখনো বদ্ধ হয়ে থাকতে চায় না। যারাই ধনু লগ্নের মানুষ রয়েছেন তাদের মধ্যেই জীবনে কিছু করার মতো মেন্টালিটি রয়েছে। বৃহস্পতির প্রভাবিত হওয়ার জন্য তাদের মধ্যে একটা আত্মজ্ঞান থাকে। তবে বৃহস্পতির অবস্থান বা টোটাল বার চার্টের অবস্থান অনুযায়ী তাদের কিন্তু সেই যে ক্ষমতাটা, সে কতটা বাইরে প্রকাশিত হবে, কতটা ম্যানিফেস্টেড হবে, সেই ব্যাপারটা নির্ভর করবে কিন্তু তার বার চার্টের কন্ডিশনের উপর। এখানে স্বামী বিবেকানন্দের যদি বার চার্ট দেখি, সেখানে দেখতে পাচ্ছি ধনুলগ্ন হওয়ার জন্য তার ক্ষেত্রে, এই যে দেখতে পাচ্ছেন ধনুলগ্ন, তার ক্ষেত্রে শুভ গ্রহ হবে হচ্ছে লগ্নপতি বৃহস্পতি। লগ্নপতি বৃহস্পতি, এই ঘরটা লগ্নের বৃহস্পতি দেব হচ্ছে এই ঘরের মালিক। পঞ্চমপতি মঙ্গল, নবমপতি রবি এবং সপ্তমপতি হচ্ছে বুধ। এই চারটে প্ল্যানেটের উপর তার জীবনের উত্থান পতন কিন্তু নির্ভর করবে। তাহলে কি বললাম, প্রথমে হচ্ছে বৃহস্পতি, মঙ্গল, রবি এবং বুধ, এই চারটে প্ল্যানেট অত্যন্তভাবে ইম্পর্টেন্ট। এবার আমরা দেখে নেবো ওই চারটে প্ল্যানেটের মধ্যে কোন গ্রহগুলো কোথায় অবস্থান করছে। খুব ভালোভাবে দেখুন, ওনার বার চার্টে যিনি নবমপতি অর্থাৎ রবি যিনি রয়েছেন, সেই রবি কিন্তু
নবমপতি হয়ে যেহেতু সে লগ্নে গিয়ে ধনুরাশির ঘরে অবস্থান করছেন, অর্থাৎ তার পৌষ মাসে জন্ম হচ্ছেন, 12ই জানুয়ারি তার জন্ম আমরা জানি। তো এখানে রবি যখনই লগ্নে থাকবে, আপনার মধ্যে জ্ঞান প্রজ্ঞা, আপনার মধ্যে জীবনে বড় কিছু করা, জীবনে উন্নতি করা, জীবনে অর্থ ইনকাম তো করা, অর্থর পিছনে না দৌড়ানো, সেই ব্যাপারটা কিন্তু ইন্ডিকেট করে। এবং তার মধ্যে যে আধ্যাত্মিকতা, তার মধ্যে যে একটা আত্মজ্ঞান, একটা বিশাল তেজ যেটা ছিল, রবির যে তেজ রয়েছে, রবির মধ্যে যে আলো রয়েছে, স্বামী বিবেকানন্দের লগ্নে রবি থাকার জন্য তার মধ্যে একটা আলাদা আলো ছিল, যেই আলোর মাধ্যমে তার যে আত্মজ্ঞান, জ্ঞানের আলোয় গোটা বিশ্বকে তিনি আলোকিত করতে পেরেছিলেন। তার মধ্যে এক বিশাল ক্ষমতা ছিল, যেই ক্ষমতা রবি লগ্নে থাকলে মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়। তার মধ্যে জীবনে বড় কিছু করা, শুধুমাত্র অর্থ ইনকামই নয়, অর্থ ইনকামের সঙ্গে সঙ্গে জগতে এমন কিছু করা অনেক মানুষ দেখতে পাওয়া যায়। এখানে রবি কিন্তু তার জীবনের বিশেষভাবে তার মধ্যে একটা লিডারশিপ ক্ষমতা, কিছু করার মতো ক্ষমতা, নিঃস্বার্থভাবে সমাজের উন্নতি করার জন্য কিছু একটা ক্ষমতা, যেই ক্ষমতা কিন্তু এখনকার মানুষ তো সামান্য কিছু করলেও সেটা কিভাবে নিজের লাভ কিসে থাকবে, এতটাই মানুষ সেলফিশ হয়ে গেছে। আমি শ্রীকৃষ্ণের কথা একটা দেখছিলাম, তিনি বলছেন যে মানুষ শুধুমাত্র নিজের চিন্তা করে সে সমাজের ক্ষতি তারা করেই ফেলে, আবার যে মানুষ সমাজের কথা ভাবে তার অবশ্যই তার জগতের, তার নিজের তো লাভ হয়, জগতেরও লাভ হয়। তো সিমিলার ভাবে এখানে রবি লগ্নে থাকার জন্য ওনার মধ্যে জগতে ভালো কিছু করার মতো একটা মেন্টালিটি কিন্তু রয়েছে, যেই মেন্টালিটি তাকে কিন্তু রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা করা, বা তাকে একটা ওভারঅল ভাবে এই যে রামকৃষ্ণ বেলুড় মঠ যে তিনি প্রতিষ্ঠা করেছিলেন, তার যে এই যে স্পিরিচুয়াল ওয়ার্ক, তার যে এই ধার্মিক যে কাজ, তার যে মানুষকে উদ্বুদ্ধ করার যে তিনি কাজ তিনি করেছিলেন, এবং তার যে বক্তব্যের মাধ্যমে আমরা বারে বারে, তার যে লেখনী বইয়ের মাধ্যমে আমরা বারে বারে তার মধ্যে যে পাওয়ারকে আমরা বারে বারে খুঁজে পাবো, যেই ক্ষমতা কিন্তু রবি তাকে লগ্নে অবস্থান করে দিয়েছিলেন। এবং যেহেতু তিনি ভাগ্যপতি, ভাগ্যের অধিপতি হয়ে লগ্নে অবস্থান করছেন, তার এই লিডারশিপ ক্ষমতাকে মানুষের কাছে তুলে ধরার ক্ষেত্রে, তার যে ভাগ্যকে ভালো করার ক্ষেত্রে তাকে কিন্তু অনেক হেল্প করেছিলেন এই রবি, যেহেতু নবম ভাবে অবস্থান করছে ভাগ্যপতি। তাই ভাগ্যের উন্নতি, কর্মের উন্নতি, জীবনে কি বড় কিছু করার মতো একটা মেন্টালিটি তার মধ্যে বারে বারে এই শান বা রবি কিন্তু উদ্বুদ্ধ করেছিলেন। বোঝা গেল কি বললাম? নেক্সট যে জায়গাগুলো বলবো, নেক্সট হচ্ছে লগ্নপতি বৃহস্পতি দেব। এই লগ্নের মালিক বৃহস্পতি দেব যেহেতু 11th হাউসে অবস্থান করছে, 11th হাউস হচ্ছে প্রাপ্তি যোগের ভাব, 11th হাউস হচ্ছে আপনার জীবনে কোনো কিছু পাওয়ার ভাব। লগ্নপতি জুপিটার বা বৃহস্পতি দেব 11th হাউসে অবস্থান করে তার মধ্যে স্পিরিচুয়ালিটি, আত্মজ্ঞান, আত্মজাগরণ, সেই ব্যাপারে তিনি যে প্রাপ্তি করেছিলেন, তিনি সেখান থেকে যে কিছু অ্যাচিভমেন্ট করেছিলেন, ধর্মকে তিনি যে অন্য মাত্রা দিয়েছিলেন, শুধুমাত্র ঈশ্বরের আরাধনা নয়, নিজস্ব আত্মজাগরণ, মানুষের থট প্রসেসের যে লিমিটেশনকে কিভাবে ভেঙে দিতে হবে, কিভাবে মানুষের সমস্ত ক্ষমতাকে মানুষ কাজে লাগাতে পারবে, তার যে বোধ, তার যে চেতনা, সেটা কিন্তু তার লগ্নপতি 11th হাউসে অবস্থান করে তার মধ্যে এই যে জ্ঞানের আলোয় তাকে কিন্তু জাগৃত করেছিলেন। এখানে জুপিটার অর্থাৎ বৃহস্পতি দেব 11th হাউসে অবস্থান করে তার মধ্যে একটা জ্ঞানের বা প্রজ্ঞার আলো কিন্তু জ্বেলে দিয়েছিলেন। কেননা এখানে বৃহস্পতি দেব সব থেকে 11th হাউসে অবস্থান করা, লগ্নপতি 11th হাউসে অবস্থান করা মানে বুঝতেই পারছেন তার জীবনে স্পিরিচুয়াল জায়গা থেকে লাভ বা উন্নতি, বা স্পিরিচুয়াল জায়গায় সে কিন্তু ভালো কিছু করেছেন বা করবেন তার লাইফে, এটা কিন্তু ইন্ডিকেট করে জুপিটার বা বৃহস্পতি দেব যেহেতু এখানে 11th হাউসে অবস্থান করছে। এবং অন্য দিক থেকে যেহেতু রবি নবম ভাব থেকে লগ্নে গিয়ে অবস্থান করছে, এই দুটো যোগ অর্থাৎ তার মধ্যে কিন্তু লগ্নপতি এবং নবমপতির দুটো অবস্থানই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিক থেকে পঞ্চমপতি মঙ্গল সক্ষেত্রী থাকার জন্য দেখতে পাচ্ছেন এখানে মঙ্গল রয়েছে, মঙ্গল কিন্তু সক্ষেত্রী রয়েছে, মার্স মঙ্গল কিন্তু পঞ্চম ভাবে সক্ষেত্রী থাকার জন্য তার মধ্যে একটা লড়াকু মেন্টালিটি ছিলেন, তার মধ্যে বুদ্ধি ছিল, অধ্যাবসায় ছিল, এবং তার মধ্যে জীবনে কিছু করার মতো এই যে পরাক্রমতা, এই যে লড়াকু মেন্টালিটি, অর্থাৎ তিনটে, প্রথম যে চারটে গ্রহের মধ্যে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে নবমপতিরও ভালো একটা অবস্থান, লগ্নে অবস্থান, লগ্নপতির 11th হাউসে অবস্থান এবং পঞ্চমপতির পঞ্চমে অবস্থান, এই ব্যাপারগুলো কিন্তু তাকে জীবনে অনেকটা উপরে নিয়ে গিয়েছিল এবং অনেকটা তার এই স্পিরিচুয়াল জায়গায় মানুষকে প্রভাবিত করার মতো ক্ষমতা কিন্তু তার মধ্যে দিয়েছিলেন। এই মঙ্গলের এই ক্ষমতা, তার মধ্যে যে তেজ, তার মধ্যে যে দৈহিক দীপ্ততা, তার যে দাঁড়ানোর ভঙ্গি, তার যে
অ্যাটিটিউড, পার্সোনালিটি তার মধ্যে আমরা বারে বারে খুঁজে পাবো। এবং বিভিন্ন লেখার মাধ্যমে তার মানুষকে ইনস্ট্যান্টলি তার সমস্ত দুর্বলতাকে ভুলিয়ে দিয়ে তার সমস্ত পজিটিভ জায়গাকে কিভাবে মানুষকে তুলে ধরা যায় তিনি যে দেখিয়েছিলেন। তার মঙ্গলও কিন্তু অনেক স্ট্রং ছিল, তাই মঙ্গল, রবি এবং বৃহস্পতি তিনটে গ্রহ তার বার্থ চার্টে কিন্তু যথেষ্ট স্ট্রং ছিল, দেখতে পাচ্ছেন। অন্যদিক থেকে নেক্সট যেটা বলি সেটা হচ্ছে সপ্তমপতি এখানে সপ্তমপতি এবং দশমপতি বুধ, তিনি কিন্তু এখানে বুধ কিন্তু দ্বিতীয়ভাবে অবস্থান করছে এবং তার সঙ্গে একাদশপতি ভিনাস বা শুক্রদেব অবস্থান করছে। বুধ শুক্র যোগ কিন্তু মানুষের মধ্যে আলাদা কমিউনিকেশন স্কিল তৈরি করে। তার মধ্যে এই যে শিকাগো শহরে তিনি যখন তার বক্তব্য তিনি পেশ করেছিলেন ধর্ম নিয়ে, অর্থাৎ স্পিরিচুয়ালিটি নিয়ে, তার আলাদা লেভেলের তিনি কিন্তু প্রথমেই সবাইকে আপন করে নিয়েছিলেন, সবাইকে তিনি ভাই সম্বোধন করে সবাইকে আপন করে নিয়েছিলেন। এই যে মানুষের সঙ্গে মিশে যাওয়ার যে ক্ষমতা তার কিন্তু শুক্র বুধ যোগ সেকেন্ড হাউসে অবস্থান করার জন্য তার কিন্তু মানুষের সঙ্গে কমিউনিকেট করার বিশেষ ক্ষমতা, বিশেষ ব্যাপার কিন্তু ইন্ডিকেট করে। কিন্তু এখানে শুক্র বুধ যোগ কিন্তু তার অর্থ লাভেরও কিন্তু অনেক সুযোগ সুবিধা কিন্তু করে দিয়েছিলেন, কিন্তু তিনি সেই অর্থকে, সেই জায়গাকে তার সমস্ত জীবনের ধর্মের উন্নতির জন্য বা মানুষের জনগণের উন্নতির জন্য কিন্তু সর্বদা চেষ্টা করে গেছেন, কেননা তার লগ্নে কিন্তু শান অবস্থান করছেন। এই যোগটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তার যে এই যে সেলফিশ ব্যাপারটা মোটেই ছিল না, তার যে মানুষকে হেল্প করার এই সেলফিশ লেস যে ব্যাপারটা তার মধ্যে ছিল, অর্থাৎ সমস্ত কিছুকে নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করার যে একটা ব্যাপার তার মধ্যে ছিল, সেটা লগ্নে রবি অবস্থান করার জন্য কিন্তু সেই ব্যাপারটা ক্রিয়েট করেছিল। অন্যদিক থেকে যদি আমরা দেখি সেটা হচ্ছে ওনার বার্থ চার্টে দশম ভাবে শনি এবং চন্দ্র অবস্থান করেছিলেন, তাই প্রথম জীবনে তাকে অনেক কষ্ট পেতে হয়েছিল। তার প্রথম জীবনে তার পিতা মারা গেছিলেন এবং তাকে কিন্তু অনেক দারিদ্রতার মধ্য দিয়ে তাকে জীবন অতিবাহিত করতে হয়েছিল। এই শনি এবং চন্দ্র যোগ মানুষকে অনেক কিছু মেটেরিয়ালিস্টিক জায়গা থেকে তাকে ডিট্যাচ তৈরি করে দেয়। কেননা দেখুন এই সন্ন্যাস যোগ কিভাবে তৈরি করেছে, শনি এবং চন্দ্র একসঙ্গে অবস্থান করছে এবং সেই সঙ্গে সঙ্গে কেতুও কিন্তু তার নবম দৃষ্টির মাধ্যমে এই ভাবকে প্রভাবিত করছে। তাই শনি, চন্দ্র এবং কেতু যখন একসঙ্গে যুক্ত হয় মানুষের সন্ন্যাস যোগ তৈরি করে। এবং আমরা জানি এই দশমের সঙ্গে এই ষষ্ঠের যে কানেকশন এবং কেতু, চন্দ্র এবং শনি, যার জন্য কিন্তু চন্দ্র অত্যন্ত ডিস্টার্ব ছিল এবং তার মন মানসিকতার মধ্যে প্রথমের দিকে কিন্তু অত্যন্ত একটা বিচ্ছিন্নতা, ডিস্যাটিসফ্যাকশন, প্রথম জীবনে থেকে কিন্তু অনেক কষ্ট, অনেক বঞ্চনা, অনেক বঞ্চনা তাকে কিন্তু সহ্য করে জীবনে উন্নতি করতে হয়েছিল। তাকে কিন্তু আস্তে আস্তে তিনি সমস্ত লিমিটেশনকে ক্রস করে এমন একটা জায়গায় পৌঁছেছিলেন, এমন একটা পর্যায়ে তিনি উপনীত হয়েছিলেন যেখানে কিন্তু তার কাছে কিন্তু ওই সমস্ত মেটেরিয়ালিস্টিক ব্যাপারে কোনো মূল্য কিন্তু ছিল না। কেননা শনি, চন্দ্র এবং কেতু এই যোগ তার মধ্যে একটা সন্ন্যাস ব্যাপারের জন্ম দিয়েছিল, যেই যোগটা কিন্তু তাকে জীবনে যেমন স্পিরিচুয়াল জায়গায় অনেক প্রতিষ্ঠাও দিয়েছে, তেমন এই যোগটা তাকে প্রথম জীবনে প্রচুর কষ্টের সম্মুখীন করেছে। এই ব্যাপারটা দেখতে হবে এবং তার জীবনের তাকে সম্পূর্ণ হিসাবে একজন সন্ন্যাসীতে, একজন মঙ্কে তাকে পরিণত করেছেন। অন্যদিক থেকে রাহু 12th হাউসে অবস্থান করেছে, আমরা দেখতে পাচ্ছি বৃশ্চিক রাশি ঘরে রাহু অবস্থান করেছেন এবং কেতু 6th হাউসে অবস্থান করেছেন। রাহু কিন্তু মোক্ষেরও কারক, কেতু, রাহু এই সমস্ত গ্রহগুলো মধ্যে কিন্তু একটা মোক্ষ ব্যাপারের ক্ষেত্রেও কিন্তু রাহু বিশেষভাবে গুরুত্বপূর্ণ রোল প্লে করে। তাই রাহু 12th হাউসে অবস্থান করে ওনার মধ্যে এই যে আত্মজাগরণ ঘটানো, ওনার মধ্যে বিদেশে গিয়ে তার যে নিজের ধর্মকে প্রচার করা, নিজের স্পিরিচুয়ালিটিকে সঠিকভাবে প্রচার করা, সেই ব্যাপারটাও কিন্তু রাহু এখানে 12th হাউসে যে বিদেশ যাত্রা করে তিনি যে বিশেষভাবে একটা সমাজের বুকে নাম ফেম লাভ করেছিলেন, সেই জায়গাটাও কিন্তু রাহু 12th হাউসে ইন্ডিকেট করছে। 12th হাউসে রাহু কিন্তু শানের উপর দৃষ্টি দিয়ে প্রথম জীবনে তাকে কিছুটা মান সম্মান আনি এবং রাহু কিন্তু তার এই যে তার নবম দৃষ্টির মাধ্যমে 4th হাউসে রাহুর প্রভাব থাকার জন্য তার পরিবার কেন্দ্রিক অনেক ঝুট ঝামলাকে তাকে জীবনে অতিবাহিত করতে হয়েছিল, সেই জায়গাটাও কিন্তু তাকে ইন্ডিকেট করেছে এই ব্যাপারটা। তবে এই রাহু তার জীবনে প্রচুর ট্রান্সফরমেশন দিয়েছে, প্রচুর পরিবর্তন দিয়েছে। তাই তেনার লাইফে যেমন এখানে শনি, চন্দ্র এবং কেতু এই সন্ন্যাস যোগ রয়েছে, রাহুর মতো প্ল্যানেট যে দ্বাদশভাবে অবস্থান করে তাকে বিদেশ থেকে তাকে নাম ফ্রেম দিয়েছেন, তেমন তাঁর বার্থ চার্টে এই শনি
চন্দ্রযোগ জীবনে কিন্তু অনেক দুঃখ কষ্টের মধ্য দিয়ে তাকে কিন্তু জীবনকে অতিবাহিত করতে বাধ্য করেছেন। এবং তিনি কিন্তু সূর্য যেহেতু লগ্নে থেকেছেন, তাই সূর্যের জন্য কিন্তু তিনি জীবনের মান সম্মান এবং অর্থের উপরে উঠে সমাজ কল্যাণ কাজে অর্থাৎ সমাজের হিত কাজে তিনি কিন্তু নিজের সমস্ত ক্ষমতাকে ইউটিলাইজ করেছেন। জুপিটার বা বৃহস্পতিদেব 11th হাউসে অবস্থান করে তিনি কিন্তু আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়ালিটি থেকে তিনি কিন্তু অনেক প্রাপ্তি, অনেক কিছু লাভ করেছেন। এবং তিনি যেমন নিজে অনেক লাভ করেছেন, সমাজের কল্যাণ করার জন্য তিনি সমস্ত সমাজকে এইভাবে সমস্ত নিজের ক্ষমতাকে ঢেলে দিয়েছেন। তার এই ব্যাপারগুলো কিন্তু তার বাচ্চাদের সমস্ত দিক থেকে দেখা যাচ্ছে। তবে তার চন্দ্রের অত্যন্ত ডিস্টারবেন্স প্রথম জীবনে তাকে কিন্তু অত্যন্ত সমস্যার মধ্যে ক্রিয়েট করেছে। কিন্তু তার এই যে একাগ্রতা, তেমন এই চন্দ্র শনি যোগ তার মধ্যে একাগ্রতা, নিষ্ঠা সহকারে কাজ করার ক্ষমতা, নিজের মধ্যে বিলীন হয়ে যাওয়ার মতো ক্ষমতাও কিন্তু তিনি লাভ করেছিলেন। শুধুমাত্র চন্দ্র শনি যোগ মানেই যে মানুষ সবসময় ডিপ্রেস থাকবে তা এমন নয়। তিনি কিন্তু এই নেগেটিভ জায়গাটাকে কিন্তু তিনি জয় করেছিলেন। তিনি সমস্ত ডিপ্রেশন, সমস্ত নেগেটিভিটিকে সরিয়ে দিয়ে তার মধ্যে যে সমস্ত আত্ম উপলব্ধি করার একটা জ্ঞান তিনি লাভ করেছিলেন। যদিও তার বাচ্চাদের সূর্য, বৃহস্পতি, মঙ্গল, ভিনাস অর্থাৎ শুক্র এবং বুধের একটা বিশেষ শুভ অবস্থান কিন্তু রয়েছে, কিন্তু তার সত্ত্বেও তেনার মধ্যে যে জীবনে কিছু করার মতো একটা মেন্টালিটি, তার মধ্যে একাগ্রতা, সেই জায়গাগুলো কিন্তু তাকে জীবনে অনেক দূরে গিয়ে নিয়ে গেছে। তো আশা করলেও আপনারা বুঝতে পারলেন স্বামী বিবেকানন্দের বার্চার নিয়ে ওভারঅলভাবে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। আপনাদের এই অনুষ্ঠানটিকে কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। পরবর্তীকালে আমার ইচ্ছা আছে যে স্বামী বিবেকানন্দ তার প্রতিটা কোটগুলোকে মানুষকে কিভাবে উপলব্ধি করিয়েছিলেন, মানুষের জীবন নিয়ে মানুষকে কিভাবে প্রভাবিত করেছিলেন, যেগুলো আমাদের সাময়িক জীবনে আমাদের সামান্য একটা ডিফিট, বাধা, সামান্য ব্যর্থতাতে আমরা কিভাবে ডিপ্রেস হয়ে যাই, কেউ আবার সুসাইড করতে চলে যান। আমাদের এত বড় একজন ফিলোসফারের জন্ম হয়েছিল ইন্ডিয়াতে, যার সমস্ত ভাবধারাকে বিদেশি মানুষেরাও কিন্তু সেই ব্যাপারগুলো গ্রহণ করেন, জানার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। কিন্তু আমরা ভারতীয় হয়ে তথা বাঙালি হয়ে তার যে অবদান, তার যে একটা অন্য লেভেলের যে সৃষ্টি, সেই জায়গাটাকে আমরা কতটা উপলব্ধি করতে পারি, যদি তার লেখাগুলোকে সত্যি পড়তে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে তেনার মধ্যে কতটা মানুষকে একটা এন্থু দেওয়া, মানুষকে উৎসাহ দেওয়ার বিশেষ ক্ষমতা তার মধ্যে যে ছিল, সেটা কিন্তু আমরা বুঝতে পারবো। তো আজকে এখানেই থামতে হবে। আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের এই অনুষ্ঠানটিকে কেমন লাগলো, কেমন কতটা আমরা বুঝতে পারলেন সেটাও কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, এই জানিয়ে অনুষ্ঠান।